গত এক বছরে আমরা নানা রকম মব কালচার দেখেছি, যাকে সরকারের মুখপাত্র বা আমাদের প্রেস সচিব, আমাদের প্রিয় সাংবাদিক বড় ভাই শফিক ভাই যাকে প্রেসার গ্রুপও বলেছেন। কারণ এই প্রেসারে সরকার অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কাউকে গ্রেপ্তারে বাধ্য হয়েছে। এখন আপনারা যেটা করলেন, মানে আপনার সর্বশেষ যে কাজটা আলোচনা এলো আপনাদের, যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের প্রদর্শনীর ছবি সরাতে বলল, আপনারা মিছিলে কে কোন পন্থী, পাকিস্তানপন্থী এমন স্লোগানও দিয়েছেন। এটা এক ধরনের মব কালচার কিনা? আমি আবার একটু বলে রাখি, দর্শকরা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। আপনি আবার আরেকটা আপনার সোশ্যাল মিডিয়ামে আপনি এটা বলেছেন যে আপনি যেটা পাকিস্তানপন্থী এই স্লোগানটা দিয়েছেন, এটা ঠিক কে পাকিস্তানপন্থী না, আপনি তো পাকিস্তানি যে স্লোগানটা দিয়েছেন সেটা আসলে হয়তো ঠিক করেন নাই। আমার মনে হয় যে আপনি এইটা আমাদের একটু বলবেন যে আপনাদের চাপে বা প্রেসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের ছবি সরালো কিনা, এটাকে আপনি আসলে মব কালচার বলবেন কিনা। সেদিনের ঘটনাটা খুব স্পষ্ট। সেদিন যখন কিনা এই ছবিগুলো টাঙানো হয়েছে তখন শুধু বামপন্থী না, ছাত্র দলের নেতৃবৃন্দ, সেখানে বাকশাসের নেতৃবৃন্দ, সেখানে ক্যাম্পাসের যারা মানে স্বতন্ত্র গুরুত্বপূর্ণ চরিত্র, তারা সবাই এটা নিন্দা জানাইছে এবং তাদের মোটামুটি অনেকেই প্রশাসনের সাথে এটা নিয়ে যোগাযোগ করছে। বিকাল নাগাদ যখন আমরা এখানে অবস্থান নিই, এটা আপনি মব বলতে পারতেন যদি আমরা 100 জন লোক নিয়ে যাই সেটা খোলার ব্যবস্থা করতাম, কিন্তু আমরা কি সেখানে লোকজন যে দাঁড়ায় থাকছি, আমরা সেখানে স্লোগান দিছি, কিন্তু আমরা কিন্তু ওইখানে যাই কোনো ভাঙাভাঙি বা কোনো রকম সম্মুখ গ্যাঞ্জামের দিকেই যাই নাই। আমরা সুন্দর মতো প্রক্টোরিয়াল টিমকে বলছি, প্রক্টোরিয়াল টিম আসছে, প্রক্টোরিয়াল টিম সাথে এসে তাদের বিবেচনা মতে তারা সেই ছবিগুলো খুলে নিয়ে চলে গেছে। এই ছবি এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমার আরেকটু বলি আমি, আপনার এই ছবিগুলি সরাইতেই হইলো কেন? মানে আমি যদি ওই জায়গাটা থেকেও একটু বলি, ছবিগুলি থাকলে কি হইতো? এখন ধরেন আপনি বলতে পারেন যে হচ্ছে যে এটা তো মানে এরা হচ্ছে আপনার কি বলে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম। এখন প্রথম কথা হচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম এবং হচ্ছে যে তাদেরকে আসলে আমরা ভিকটিম হিসেবে ডিসপ্লে করছি, তাদেরকে আমরা কোন রকম কি বলবো হিরো হিসেবে পোর্ট্রে করছি না। যদি এইটা অবস্থান হয় তাহলে আসলে কথাটা অন্য, যেটা শিবির মুখে বলার চেষ্টা করতেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা যে স্লোগান নিয়ে কথা বলছেন, যে আমি যখন স্লোগান দিয়েছি তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি, তার উল্টা সাইডে তারা স্লোগান দিচ্ছে যে নিজামীর বাংলায় কি শাহবাগীর ঠাঁই নাই, সাইদির বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, গোলাম আজমের বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, কাঠ ঠাঁই নাই, ইত্যাদি ইত্যাদি। তো গোলাম আজমের বাংলা বলে তো কোনো কিছু এক্সিস্ট করে না। আমি এই কথাটা গতকালকে একটা টক শোতে বলছি। আমি যখন বলতেছি যে জামাত মানে পাকিস্তানি, আমি পাকিস্তানি অ্যাজ এন এথনিসিটি বলতেছি না। সেটা তো কত চমৎকার চমৎকার গজল গায়কে আপনি চমৎকার বলতেছেন। আমি শুধু আপনাকে একটা জিনিস, মানে আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করি। প্রথম কথা, একটা রাজনৈতিক দল যদি একটা বিচারিক আদালতের রায়কে বিচারিক হত্যাকাণ্ড মনে করে, যদি মনে করে যে তাদের ছবি দিয়ে তাদেরকে দেশপ্রেমিক বলতে হবে, সেইটা বিচার করার ভার কি আমাদের নিজের হাতে তুলে নেওয়া উচিত? উনি যদি কারো আপনি তুলে নিছেন তো, আপনি তুলে নিয়ে তার একটা পাল্টা জায়গায় নিয়ে গেছেন তো। কেউ যদি বলে যে নিজামীর বাংলায় অমুকের ঠাই নাই, যে কারো বাংলায়, মানে এটা এখন রনির বাংলায় বললে বা মেঘমল্লারের, আমি যেমন এটাকে মেঘমল্লারের বাংলা বলতে চাই, তো এখন রনি যদি আমাকে এটার জন্য আক্রমণ করে, রনিকে এটা আক্রমণটা করতে পারবে নাকি ওর জাজ করতে হবে ও ঠিক বলতেছে না ভুল বলতেছে? কি করবে আসলে? প্রমাণ কোথায় হইলো? মানে আমরা তো এখানে সম্মুখ অবস্থান নিছি, কোন রকম তো কোনো মানে কি বলবো হতাহতের ঘটনা তো ঘটে নাই। না, হতাহতটা পরে হয়েছে, মানে আদর্শটাই আমি বুঝতে চাচ্ছি আপনার কাছে খারাপ কেন লাগতেছে বিশ্ববিদ্যালয়ের জায়গায়। খুব বিশ্ববিদ্যালয় খুব ক্লিয়ারলি বলি যে ধরেন তারা যুদ্ধাপরাধী কিনা এই নিয়ে আপনি তর্ক করেন, সমস্যা নেই, কিন্তু তারা যে রাজাকার এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। তারা যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল 1971-এর সময়, এবং তারা সেই সময় আল বদর বলেন, আল শামস বলেন, এই বাহিনীগুলির নেতা হিসেবে অনেক লোকজন ছিলেন। তাদেরকে আমি বলতেছি যে তাদের বাংলায়, বাংলাদেশ তো একটা কনসেপশন, বাংলাদেশ তো শুধুমাত্র একটা রাষ্ট্র না। আপনি যখন পাকিস্তানের মতো আমরা বলছি 47 আমাদের অর্জন, আমাদের অর্জন 47-এর ঘটনা ধরে আপনি যখন দেশভাগের ক্ষেত্রে আপনি বলতেছেন। কিন্তু মিস্টার বসু, আমার দেশ সম্পর্কে আইডিয়াটা আপনি আমাকে আরেকটু কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করতেন। আমার তো ধারণা ছিল যে বাংলাদেশটা হচ্ছে এমন একটা দেশ, সেটা সবারই বাংলাদেশ, রাজাকারদের বাংলাদেশ এটা হইতে পারবে না। এইটা কি আমরা চাই যে রাজাকারদের কি আমরা এখন কোথাও ফেলে দিব বা কোথাও তাড়িয়ে দিব যদি আমাদের শক্তি থাকে? ব্যাপারটা কি এরকম চিহ্নিত করব? মানে রাজাকাররা তো সরকারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, তারাই দেওয়ার আলোচনা আসতেছে কোত্থেকে? আমার যেটা খুব প্যারা লাগতেছে গোটা কনভারসেশনটাই মনে হচ্ছে যে জামাত ইসলামী সামহাও 5ই আগস্টের পর একটা প্রান্তিক ক্যারেক্টার।
মানে আপনি আমাদের প্রক্টর বলছে তিনি নাকি পারমিট উইথড্র করছেন, তারপরে প্রোগ্রাম 3 দিন চলছে, তাহলে ডিফ্যাক্টো প্রক্টর তো আসলে এস এম ফরহাদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এইভাবে কথা বলার তো কোনো সুযোগ নাই যে তারা প্রান্তিক এবং তাদেরকে জায়গা দেওয়া হইতেছে না। তারা গত 1 বছর ধরে প্রোগ্রাম করছে, আজকে এবার কি তারা প্রথম প্রোগ্রাম করলো? 36শে জুলাইয়ের প্রোগ্রাম তারা টিএসসির ভিতরে বিশাল বিশাল হোর্ডিং দিয়ে টানা করছে। আমরা তাদের সাথে রাজনৈতিক ভাবে অপোজ দেখে আমরা কি করছি, আমরা 14ই ডিসেম্বর টিএসসির বাইরে অন্যান্য বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন করে ওখানে অন্যান্য আপনার মানে 14ই ডিসেম্বরের যে ইতিহাস সেটা সামনে আনার চেষ্টা করছি। তো গণতান্ত্রিক পলিটিতে সেটাই হবে যে আমি তো তাকে কখনোই মানে কি বলবো আক্রান্ত করে উঠাই দিতে হবে, তাকে ছড়াই দিতে হবে, এই কথা তো কেউ বলতে যায় নাই। কিন্তু আপনি দেখেন যে আমি মানে একদম চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদের ছবি 36শে জুলাইয়ের প্রোগ্রামে আপনার ওখানে বসায় দিলাম, এবং বসায় দেওয়ার পর যে রিপারকাশন আসলো সেই রিপারকাশন কিন্তু গোটা পলিটিটা থেকেই আসলো। কিন্তু সেটা পার্টিকুলারলি যেহেতু আমরা ওখানে ভ্যানগার্ড অবস্থান না বসু, আমি বলি আমার কিন্তু অন্য পলিটিক্যাল পার্টিগুলি কি বলছে না বলছে, আমি শুধু আপনার ধ্যানটাই আমি আসলে বুঝতে চাই যে আপনি যে তাহলে বলি আপনার কেন আপনি কেন মানসিক বা শারীরিকভাবে আহত হচ্ছেন ওদের ছবি এখানে টানানো দেখে, মানে 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 আমি রাজাকারের ছবি দেখে না আমার আহত লাগে না, কারণ আমি তো আর ওদেরকে আমি তো বাংলাদেশটা সব মানুষের বাংলাদেশ জানতে মনে করি আর কি। খালেদ ভাই, এখানে তো নাগরিক অধিকারের প্রশ্ন তোলার কথা আসতেছে কোত্থেকে? যাদের ছবি দেওয়া হচ্ছে তারা সবাই মৃত, কাজে এখানে তাদেরকে বাংলাদেশে থাকতে দিব না, পাকিস্তানে পাঠিয়ে দিব, দ্যাট ইজ নট দ্য ডিসকাশন উই আর হ্যাভিং। আলোচনাটা হচ্ছে যে তাদেরকে আমি হিরো হিসেবে সেলিব্রেট করবো কিনা। তারা বলতেছে যে তারা ভিকটিম হিসেবে রাখা হয়েছে, কিন্তু তার পর মুহূর্তে তারা যখন স্লোগান দিচ্ছে তখন তারা তাদেরকে হিরো হিসেবে সেলিব্রেট করতেছে। এখন আপনি চাইলে এটা রাখতে পারেন, তাহলে খুব ফাইন, যে হইতেছে এরকম হবে 5 বছর 2-4-5 বছর পরে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হবে যে আমরা আওয়ামী লীগকেও এরকম ভাবে একটা এন্ট্রান্স পলিটিক্সে দিয়ে দিব সবাই মিলে, যে হচ্ছে তারাও এরকম একই কাজ করতে পারে, তারা শেখ হাসিনার বাংলায় অমুকের ঠাই নাই আবার হবে বাংলাদেশে। কিন্তু তাহলে গণহত্যা কোয়েশ্চেনটা আসলে আমাদের কাছে সিরিয়াস, আমাদের কাছে এটা সিরিয়াস এনাফ না যেটাকে আমরা লেফট ভার্সেস রাইট বা এই লেন্সে আমাদেরকে দেখতে হচ্ছে। কোয়েশ্চেন এটা না যে ওখানে বামপন্থীরা এরকম অবস্থান নিল কেন, কোয়েশ্চেন হচ্ছে এইটা যে আরো সবাই মিলে নিতে পারলো না কেন। একটা ছোট্ট জিনিস বলি যে আমি যখন বলতেছি পাকিস্তান, আমি পাকিস্তান তখন একটা ধারণা হিসেবে বলতেছি, আমি পাকিস্তান একটা কনসেপ্ট অ্যাজ অ্যান আইডিওলজি বলছি, আমি পাকিস্তান অ্যাজ এ নেশন হিসেবে বলতেছি না। পাকিস্তানি হওয়া কোনো দোষের কিছু না, অনেক ভালো ভালো মানুষ পাকিস্তানি, আমাদের অনেক পাকিস্তানি কমরেড আছে। আমরা যখন বলতেছি মানে আপনার গোলাম আজম পাকিস্তানি, তার মানে গোলাম আজম তো 1972-এর পরে পাকিস্তানের সিটিজেন ছিলেন, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির কাজকর্ম তারা করেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বেগমুল্লাহ আমরা একটু সময় নেই, মানে আপনার হয়তো আমি আর আপনি কোন একটা জায়গায় কানেকশনে একটা অসুবিধা হইতেছে কিনা। আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশে আইন আদালত আছে, পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড চলবে, রাজনৈতিক দলগুলিও থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের বিশ্বাসকে বা তার ইডিওলজিকে আপনি কাউন্টার করার জন্য ওইখানেই সশরীরে দাঁড়ায় এই প্রতিবাদটা করবেন কিনা, এবং এই প্রতিবাদটা আসলে সেই জায়গায় যদি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্টেপ ইন না করতো তাহলে এটা আরো একটু খারাপ জায়গায় যাইতো কিনা, আমি ওইটা বুঝতে চেষ্টা করতেছি যে আপনার মনটা। যেমন আপনি আমার প্রশ্ন করলেন রাজাকারের ছবি দেখলে কি আমার খারাপ লাগবে না, না আমার লাগবে না। ছবি দেখার সাথে খারাপ লাগার কোনো সম্পর্ক নাই, কারণ আমি আমার ইডিওলজি জানি, আমার ইডিওলজির সঙ্গে অন্য একটা ইডিওলজি আমাকে ব্যাহত করে কিনা বলতে আমি বুঝাতে চাই যে বাংলাদেশের সবার মতই থাকবে। আপনার মতটা যদি এখানে আপনি একটু বলতেন যে কেন আমাকে একটা ছবি দেখে খুব বিহব্বল হয়ে যেতে পারবে, কেন একটা স্লোগান শুনে আমাকে খুব কেঁপে উঠতে হবে, কেন, কারণটা কি? কারণ এখানে আমরা খুব স্পষ্টত দেখতে পাচ্ছি 24-এর যে অভ্যুত্থান, সেই 24-এর অভ্যুত্থানকে নানান ফর্মে 1971-এর কাউন্টার হিসেবে জামাত শিবির দাঁড় করানোর চেষ্টা করতেছে। এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না, এই ইনসিডেন্ট গুলা বারবার করে করতেছে। মুখপত্রে বারবার করে লেখা হচ্ছে যে জামাত হচ্ছে কি কিছু মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, সেই জায়গাটা নিয়ে আবার যখন যথেষ্ট চাপ আসতেছে তারা সেখান থেকে সরে যাচ্ছে। মানে সাথী এই সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম করার সুযোগ পাইছে, প্রোগ্রাম করা শেষেই প্রথম কথা বলছে যে 7ই মার্চেও এত লোক হয় নাই সোহরাওয়ার্দী উদ্যানে যে পরিমাণ লোক হয়েছে। এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আপনারা গণ্যমান্য ব্যক্তি আপনারা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও রাজনীতি করতে পারবে, রনি ভাই আছে, রনি ভাই অনেক পোস্ট মডার্নিজম, মুক্তমুখ, লেনিনিজম নানান কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারবে যে হ্যাঁ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে, ফাইন, সেটা আপনাদের পলিটিক্যাল অবস্থান, এটা আমাদের পলিটিক্যাল অবস্থান না। আমাদের পলিটিক্যাল অবস্থান হচ্ছে ছাত্র শিবির নতুন প্রজন্মের, তারা যদি রাজনীতি করতে চায়, তারা যদি বাংলাদেশে অন্য সবার সাথে মিলে রাজনীতি করতে চায়,
ওয়েল অ্যান্ড গুড, আমরা 24 অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছি, আমরা চাই নাই যে পুরানো যেই মানে গ্যাঞ্জাম গুলো সেই গ্যাঞ্জাম গুলো ফিরে আসে। কিন্তু তারা যদি বারবার করে মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে ট্রিগার করার চেষ্টা করে তাহলে আমরা ট্রিগার্ড হব, এবং আপনি কনস্ট্যান্টলি ট্রিগার করার চেষ্টা করে কেউ ট্রিগার্ড হলে তখন ভিকটিম প্লে করবে, এটা হইতে পারে। ওকে, মেঘমালার বসু তার অবস্থান পরিষ্কার করেছেন। আমরা একটু আবার রেজাউল করিম রনির কাছে যাই এই বিষয়টি একটু বোঝার জন্য। জনাব রেজাউল করিম রনি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে শিবির তার রাজনৈতিক বক্তৃতায় হোক, আমাদের সাথে কথা বলার সময় হোক, তারা সবসময় এটা বলে যে তাদের প্রজন্মের বেশিরভাগই বা সবাই 71 পরবর্তী, সুতরাং তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া, তাদেরকে রাজাকার বলা, পাকিস্তানপন্থী বলা এগুলি আসলে ঠিক না। কিন্তু তারা যখন কাউকে হিরো নির্বাচিত করতেছে, সেই হিরো নির্বাচিত করতেছে তাদের যারা আসলে বাংলাদেশে অভ্যুদয়ের সময় মানে ওপেনলি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিছে, যেটাকে আপনি খুব সুন্দর কয়েন করছেন যে জামাত সারা জীবন পিপলের বিপক্ষে আর অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে থাকে, এরকম একটা সুন্দর লাইন আপনি এটা বলছেন যে তাদের পলিটিক্যাল অবস্থানটাই খুব গোলমেল। তো কিন্তু শিবির যে এইটা করে, এইটা শিবিরকে আসলে বলার উপায় কি? আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই যে জামাতের যে শীর্ষ নেতা জনাব শফিকুর রহমান, উনি আমার এক প্রশ্নের জবাবে সরাসরি বলছেন যে আমরা 47 থেকে আজকের দিন পর্যন্ত আমাদের কোনো কারণে যদি মানুষ মনে কষ্ট, মনে দুঃখ এগুলি পেয়ে থাকেন, সে তার জন্য আমরা দুঃখিত, আমরা এগুলির জন্য আসলে একদম আনকন্ডিশনাল। আমি তাকে স্পেসিফিক জিজ্ঞেস করছিলাম এই 47 থেকে আজকের দিনের মধ্যে 71 আছে কিনা, উনি বলছে সবই আছে। তো আপনি যদি একটু আমার বলতেন যে শিবির আসলে নিজের কি দেখাইতে চায়, মানে শিবিরের মানে হিসাবটা কি আসলে? আচ্ছা দেখেন, আমি আপনার একটা আগের আলোচনাতে আসি। দেখেন, জামাত শিবির এখানে রাজনীতি করবে কি করবে না, এটা অন্য কারো শর্তের মাধ্যমে সে করবে না, অন্য কেউ শর্ত দিতে পারবে না, সে তো আর মতো করে তার একটা জায়গা আছে। দেখুন এখানে আপনারা যে লম্বা আলোচনাটা করলেন, এখানে আমার মনে হয় একটা জায়গা মিসিং আছে, সেটা হলো যে কোশ্চেন অফ টলারেন্স। আপনি এটাই বুঝাইতে চাচ্ছিলেন আমার মনে হয়, যদি আপনার আলোচনাটা আমি বুঝে থাকি, যে ধরেন জামাত শিবির একটা ইতিহাসের রং সাইডে রাজনীতি করে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে দাঁড়ায় রাজনীতি করে ধরেন, এবং এই ব্যাপারে সে তার কোনো স্পষ্ট পজিশন নাই, সে ক্লিয়ার করে না। আমি পুরা ডিসকোর্সটাই বলতেছি, ধরেন জামাত শিবির দুইটা মিলে, দুটাকে আলাদা না করে যদি বলি, তো হোয়াটস রং উইথ দ্যাট? এটা সে করতে পারবে না? এটা সে ডেফিনেটলি করতে পারবে, এবং এর জাজমেন্ট পিপল দিবে, পিপল এটা গ্রহণ করবে কি করবে না এই দায় পিপলের উপর ছেড়ে দেবে। কিন্তু আপনি যেটা করছেন, আপনি টলারেন্সের কোনো কালচার চর্চা করছেন না। আমি বলি যে বাংলাদেশে টলারেন্সের কালচারটা নষ্ট করছে কিভাবে? নষ্ট করছে এরকম ফ্যানাটিক ইডিওসেন্ট্রিক লোকগুলো, কিভাবে তারা নষ্ট করছে দেখেন, একটা সমাজে টলারেন্সি ফার্স্ট দেন ডেমোক্রেসি। আমাদের সমাজে ডেমোক্রেসি কেন আসে নাই? কারণ আমরা জাজমেন্ট করি একটা লোককে আমার ইডিওলজির সাপেক্ষে। দেখেন ইতিহাসে এক সময় যে বিষয়গুলো পূজনীয় ছিল, মুক্তির প্রতীক ছিল, এবং মুক্তির আকাঙ্ক্ষার ভেতর থেকে যে সমস্ত স্লোগান উচ্চারিত হয়েছিল, পরবর্তী সময়ে সেগুলো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠতে পারে, যেমন 71-এর চেতনা। প্রথম কথা হলো আমরা কিন্তু একদিক দিয়ে বলতেছি যে আসলে, এবং জানতেছিও, বামপন্থীরা কিন্তু যদি আপনি ভোটের বা পপুলারিটির জায়গা থেকে বলেন, এতই মানে মানে অল্প যে তাদের নিয়ে আসলে কথা বলার কিছু নাই। কিন্তু ইডিওলজির প্রশ্নে আমরা বেশিরভাগ সময় যেই কাজ আমাদের পছন্দ হয় না, সেই কাজে আমরা আসলে বামপন্থীদের দায়ী করে থাকি। একই ঘটনা কিন্তু জামায়াতের ক্ষেত্রেও। জামায়াতের শক্তিটাকে আমরা ফুলায় ফাঁপায় দেখাই, যখনই আমাদের কাউকে আক্রমণ করতে হয় তখন জামাতে। এইটা কারণটা কি আসলে? এইটা কেন মনে হয় আমরা দুইটা জায়গায় দুই রকম? এটা কারণটা হলো দুইটা একই পলিটিক্স করে, এটা দুইটা একই পলিটিক্স করে, মানে জামাত দুই রকম না। আপনার এখানে বামপন্থীরা এবং জামাত একই রাজনীতি করে, দুইটাই হলো ইডিওলজিক্যাল ফোর্স, এবং আইডিয়ালিজম, ইডিওলজি এন্ড টোটাল পলিটিক্স, এবং এটা দ্রুত ফ্যাসিবাদের দিকে যায়, এই জন্য গণতন্ত্রকে যদি আপনি, যখন বামপন্থীরা, আমি যে একটু আগে বললাম বামপন্থীরা কখনো লিবারেল না, হ্যাঁ কেন না? বামপন্থীরা গণতন্ত্রকে একটা ইডিওলজি মনে করে, কারণ ও তো যায় রাষ্ট্র ভাঙিয়া ফেলবে, ও তো রাষ্ট্র কনসেপ্টে বিশ্বাস করে না। তাহলে ও যেরকম একটা প্রতারণা করে এদিক থেকে। দুই নাম্বার হলো জামাত কি বলছে যে এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা ইসলামী আন্দোলন। তো ইসলামী আন্দোলন কি আলটিমেটলি সে কি করবে? সে খেলাফা কায়েম করবে, রাষ্ট্রের মধ্যে আটকায় থাকার তার সুযোগ নাই। কিন্তু যেহেতু এখানে একটা ধরেন মডার্ন ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে তাকে আগাইতে হবে, সেই জন্য সেই কনসেপ্ট, এই জন্য লেনিনিজমের যে প্রবলেম, যেটা বামপন্থীর প্রবলেম, সেই প্রবলেম একই প্রবলেম মধ্যদ্বীপাদের মধ্যে রয়ে গেছে। তো এই ক্রিটিক দেওবন্দি আলেমরা বহুবার করছে, বহু জায়গা থেকে। ঠিক আছে, ফলে দুই দিকের যে অ্যারোগেন্সের মধ্যে একটা কমন মিল, আমার মনে যে অ্যারোগেন্সের আপনি দেখতে পারেন, আমার মনে যে অ্যারোগেন্সের জায়গাটাতে আমরা একটু থাকি। জনাব মেঘমালার বসু,
আমি আপনাকে বলি, আপনি নিজেই সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কথা বলছেন, কিন্তু আপনি একটা খেয়াল করেন যে কেন বামপন্থীদের মধ্যে একজন বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয় নাই। কেন বামপন্থীদের কথা আপনারা দেখেন, আপনারা সব ভালো কথা বলতেছেন, সব মানুষের কল্যাণে কথা বলতেছেন, তবুও মানুষের কল্যাণের আপনাদের কথা কেউ শুনছে না কেন? সেইটার কারণ কি? আপনারা রাজনীতিবিদদের কাছে যখন আমরা এই প্রশ্ন করি তখন তারা বলে যে আমরা টাকা পয়সা এবং অন্যান্য অনেক কিছুর কাছে হেরে যাই। আমরা যখন সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কথা বলি তখন তার টাকা পয়সা, ভোট এগুলির ব্যাপার থাকে না, ক্ষমতার ব্যাপার থাকে না। আমরা কি আসলে বামপন্থীদের মধ্যে এমন একজন ইনফ্লুয়েন্সার দেখি যার ভিউ লক্ষ কোটি, যার সোশ্যাল ইনফ্লুয়েন্স এরকম সাংঘাতিক, যাকে আপনি কতক্ষণ আগে কিছু ইনফ্লুয়েন্সারের কথা বলে আপনি বলতে চেয়েছিলেন যে তার হলো দেশ চালানোর মতো? আপনাদের এটা হয় না কেন? এখন প্রশ্ন হচ্ছে, রনি আপনাদের বলছেন এটা হয় না কারণ হচ্ছে আপনার অ্যারোগেন্স, আপনি এটার সাথে বা আপনারা লিবারেল না, ওই জায়গা থেকে যদি আপনি কথাটা বলেন। আমি রনি ভাইকে চিনি হচ্ছে উনি আর একটা বক্তব্য শুনছিল, খুব ভালো লাগছিল আমার, ফরাদ মাজার, তারপর হচ্ছে আমাদের সলিমুল্লাহ খান, ওনাদের নিয়ে। তো আমার থেকে রনি ভাই যত বড় বুদ্ধিজীবী, সম্ভবত রনি ভাইয়ের থেকে মানে ওই লোকগুলো আবার তত বড় সাইজের বুদ্ধিজীবী। আমার কাছে মনে হয় একটু বড় বুদ্ধিজীবীদের সাথে একটু আমি কোনো বুদ্ধিজীবী না, আমি কোনো বুদ্ধিজীবীও না। হ্যাঁ, ফলে বড় বুদ্ধিজীবী সবাই যে আসলে দুই পায়ে হাত, আমি বলি মেঘমল্লার বসু যে আপনি একজন চিন্তক, মানে আমি পার্সোনাল মূল্যায়ন শোনার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, পার্সোনাল মূল্যায়ন করি নাই, আপনি তো মাঝখান দিয়ে কথা বলা শুরু করলেন, আমি তো আপনার কথা মাঝখান দিয়ে কথা বলি নাই। মানে কথাটা খুব সিম্পল, কথাটা হচ্ছে যে আপনি যখন ফরাদ মাজারের ক্রিটিক করেন, যখন আপনি হচ্ছে সলিমুল্লাহ খানের ক্রিটিক করেন, তাহলে আমি আপনার ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি সেই ল্যাঙ্গুয়েজের থেকে আরো অনেক বেশি অ্যারোগেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করেন।